ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা প্রতিটি শব্দ যেন আগুন। তিনি লিখেছেন, সময় ফুরিয়ে আসছে। ৪৮ ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় এবং চুক্তিতে না আসে, তাহলে তাদের উপর নরক নেমে আসবে। এটি কোনো সাধারণ হুঁশিয়ারি নয়, এটি একটি চূড়ান্ত আলটিমেটাম। ট্রাম্প আরও দাবি করেন, তিনি যদি একটু বেশি সময় পান, তাহলে ইরানের তেল ক্ষেত্রগুলো দখল করে নেবেন, আর তাতে বিশ্বের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের তেলের মজুদ বাড়বে। ট্রাম্পের এই স্বপ্ন কি বাস্তব? ইরানের তেল ক্ষেত্র দখল এমন কথা কেবল কল্পনার বইয়েই সম্ভব, কারণ ইরানের তেল ক্ষেত্রগুলো সুরক্ষিত, ভূগর্ভস্থ এবং ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু ট্রাম্প যেন বাস্তবতা ভুলে গেছেন। তিনি বারবার ডেডলাইন বাড়িয়েছেন। প্রথমে দিয়েছিলেন 10 দিনের সময়সীমা, সঙ্গে 14 দফা শর্ত। সেই ডেডলাইন পেরিয়ে গেছে, আবার বাড়িয়েছেন। এবার দিলেন 48 ঘন্টা। দাবি করছেন এবার আর বাড়াবো না। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই 48 ঘন্টা পরে ইরানের নরক নামাতে পারবেন, নাকি এটিও আরেকটি ব্লাফ? উত্তর খুঁজতে গেলে দেখতে হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরের অবস্থা। ট্রাম্প যখন যুদ্ধের ঘণ্টা বাজাচ্ছেন, তখন তার নিজের সামরিক বাহিনীর ভেতরে চলছে বিদ্রোহের আগুন। যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক নেতৃত্বের একাংশ ট্রাম্পের ইরান নীতি মেনে নিতে রাজি নন। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান সহ অন্তত 12 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে ট্রাম্প প্রশাসন কর্তৃক। বিশ্লেষকরা বলছেন, এটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক নেতৃত্বের সবচেয়ে বড় চাকরিচ্যুত ঘটনা। কিন্তু কেন এই চাকরিচ্যুতি? কারণ তারা ট্রাম্পের ইরান যুদ্ধের পরিকল্পনার সঙ্গে একমত ছিলেন না। তারা মনে করেন, ইরানের মতো শক্তিশালী দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে গেলে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে তারা F-35, F-15 ড্রোন, এমনকি হেলিকপ্টার ভূপাতিত করতে পারে। পেন্টাগনের হিসাব অনুযায়ী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সক্রিয় এবং কিল চেইন শক্তিশালী। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, এটি কি অবৈধ নির্দেশ মানতে অস্বীকৃতি, নাকি সামরিক বাহিনীতে চেইন অফ কমান্ড ভেঙে পড়ার লক্ষণ? সেনাবাহিনীর মূলনীতি হল প্রেসিডেন্টের নির্দেশ পালন করা, কিন্তু যখন নির্দেশ নিজেই আত্মঘাতী, তখন সেটি পালন না করার নৈতিক অধিকার আছে জেনারেলদের। ট্রাম্প সেটাকে বিদ্রোহ হিসেবে দেখছেন আর বিদ্রোহীদের সরিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, এই বরখাস্তের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কি আরও শক্তিশালী হলো, নাকি দুর্বল? উত্তর স্পষ্ট, দুর্বল। কারণ শীর্ষ কমান্ডারদের সরিয়ে ফেলার মানে অভিজ্ঞতা হারানো, আর যুদ্ধে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। ট্রাম্পের আরেক দাবি বিশ্ব মিডিয়ায় আলোড়ন ফেলেছে। তিনি বলেন, ইরানের অভ্যন্তরে নিখোঁজ একজন মার্কিন পাইলটকে খুঁজে পেয়েছে স্পেশাল ফোর্স। পাইলট আহত, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু পুরো ব্যাপারটাই এখন অচল অবস্থায় পড়েছে। কি ঘটনা? কিছুদিন আগে ইরানের আকাশে একটি মার্কিন জেট ফাইটার ভূপাতিত করে ইরান। পাইলট ইজেক্ট করেন। সেই পাইলটকে খুঁজতে স্পেশাল ফোর্সের একটি দল ইরানের ভূখণ্ডে ঢুকে পড়ে। তারা পাইলটকে খুঁজে পেয়েছে, কিন্তু বের হতে পারছে না, কারণ চারদিক থেকে ইরানি বাহিনী তাদের ঘিরে ফেলেছে। পাইলট ও স্পেশাল ফোর্স উভয়েই ইরানের একটি পাহাড়ি এলাকায় আটকা পড়েছে। যুক্তরাষ্ট্র এখন চেষ্টা করছে বিমান হামলা ও অন্যান্য উপায়ে তাদের বের করে আনার পথ তৈরি করতে, কিন্তু ইরান সেই চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। পাইলট উদ্ধার এখন ট্রাম্পের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে, পাইলট ও স্পেশাল ফোর্সের সদস্যরা ইতিমধ্যেই আটক। যুক্তরাষ্ট্র তা অস্বীকার করছে, কিন্তু বাস্তবতা হলো, ইরানের ভূখণ্ডে ঢুকে পড়া একটি স্পেশাল ফোর্স দলকে বের করে আনা সহজ কাজ নয়। ইরান এই সুযোগটি হাতছাড়া করতে চায় না। তারা চায় এই উদ্ধার অভিযানকে ঘিরে যুক্তরাষ্ট্র আরও বড় সামরিক জটিলতায় পড়ুক। ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামের জবাবে ইরান স্পষ্ট ও কঠোর ভাষায় বলেছে, ইসরায়েলের কূটনৈতিক স্থাপনা, দূতাবাস, কূটনীতিক বাসভবন এবং নেসেট, ইসরায়েলের সংসদ টার্গেট করা হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাল্টা হুমকি, কারণ এর আগে কখনো ইরান ইসরায়েলের সংসদ বা কূটনৈতিক স্থাপনায় হামলার হুমকি দেয়নি। ইরান বুঝিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের তেল ক্ষেত্র দখলের স্বপ্ন দেখো, আমরা তোমাদের রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দেব। একই সঙ্গে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগের 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। এখন ট্রাম্প যুদ্ধবিরতি নয়, ডেডলাইন দিয়েছেন। ইরান সেই ডেডলাইন মানতে বাধ্য নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ট্রাম্প ভুলে যাচ্ছেন 1979 সালের বিপ্লবের পর থেকে ইরান কখনো হুমকিতে ভয় পায়নি। ইরান ইরাক যুদ্ধের 8 বছরেও আমরা নতি স্বীকার করিনি, আজও করব না। এই বক্তব্যের পর তেহরানের জরুরি বৈঠক ডেকেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 48 ঘন্টার ডেডলাইনকে প্রচারণা হিসেবে বিবেচনা করা হবে। ইরান তার সামরিক প্রস্তুতি জোরদার করবে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে।
যুদ্ধের এই জটিল পরিস্থিতিতে ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি জরুরি ভিত্তিতে সৌদি আরব সফর করেছে। ইতালির প্রধানমন্ত্রী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। কেন এই সফর? কারণ হরমুজ প্রণালী বন্ধ। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের তেল বন্দরগুলো ইরানের হামলায় অচল। উপসাগরীয় দেশগুলোর মধ্যে শুধু সৌদি আরব এখনও তেল রপ্তানি করতে পারছে, কারণ তারা বহু আগেই পারস্য সাগর থেকে রেড সাগর পর্যন্ত একটি দীর্ঘ পাইপলাইন তৈরি করেছে। এই পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব প্রতিদিন 3 থেকে 4 মিলিয়ন ব্যারেল, কোনো কোনো হিসাবে 7 মিলিয়ন তেল রপ্তানি করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন চায় এই পাইপলাইনের মাধ্যমে তেলের সরবরাহ অব্যাহত রাখতে। ইতালি সেই কৌশল বাস্তবায়নে সৌদি আরবের সমর্থন চাইছে। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরব কি ইরানের হুমকি উপেক্ষা করে তেল রপ্তানি বাড়াবে, নাকি নিজেদের নিরাপত্তার কথা ভেবে পিছিয়ে আসবে? এখনও স্পষ্ট নয়। তবে ইরান ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে দেশ যুক্তরাষ্ট্রকে তেলের মাধ্যমে সহযোগিতা করবে সেও টার্গেট হতে পারে। ট্রাম্প ঘড়ি ধরেছেন, তার ঘড়িতে এখন বাকি 40 ঘন্টার মতো। ইরান সেই ঘড়ি মানে না। ইরানের ঘড়ি চলে অন্য তালে। প্রশ্ন হলো, 48 ঘন্টা পরে কি হবে? ট্রাম্প কি সত্যি নরক নামাবেন? যদি নামান, কিভাবে নামাবেন? আকাশপথে নাকি স্থলপথে? কিন্তু আকাশপথে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা কঠিন। স্থলপথে তো অসম্ভবই, কারণ ইরানের জনগণ মাটি আঁকড়ে থাকবে। অন্যদিকে ইরান যদি ট্রাম্পের ব্লাফ ধরে ফেলে, তাহলে তারা আরও শক্ত অবস্থান নেবে। নেসের ধ্বংসের হুমকি বাস্তবায়ন করতে পারে। সেক্ষেত্রে ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়াবে, আর সেই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে পুড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেতরে বিদ্রোহ তো আছেই। যেসব জেনারেল যুদ্ধের বিপক্ষে ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের জায়গায় যারা এসেছেন তারাও কি যুদ্ধ চান, নাকি তারা চাপে পড়ে যুদ্ধ করবেন? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। মুজতবা খামেনি এখনও অজ্ঞাত লোকেশন থেকে সব দেখছেন। তার টেবিলে ইসরায়েলের নেসেট ভবনের স্যাটেলাইট ছবি, পাশে রাখা ফাতাহ 2 হাইপারসোনিক মিসাইলের লঞ্চ কিট। তিনি তার কমান্ডারদের বলেছেন, 48 ঘন্টা অপেক্ষা করো। ট্রাম্প যদি কোনো বোকামি করে, তাহলে প্রথম মিসাইলটি পাঠাবে নেসেটের দিকে, আর দ্বিতীয় মিসাইলটি পাঠাবে তেল আবিবের বিদ্যুৎ কেন্দ্রের দিকে। এই অপেক্ষার 40 ঘন্টা পৃথিবীর সবচেয়ে মূল্যবান 40 ঘন্টা, কারণ এই ঘন্টাগুলোর শেষে যুদ্ধ থামতে পারে, নয়তো শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ট্রাম্পের নরকের 48 ঘন্টা নাকি ইরানের নেসের ধ্বংসের প্রতিশোধ, কোন পথে হাঁটবে ইতিহাস? উত্তর আসবে আগামীকাল অথবা পরশু, অথবা হয়তো আজ রাতেই। কারণ ইরানের পাহাড়ে আটকা স্পেশাল ফোর্স দল আর অপেক্ষা করতে পারছে না, যুক্তরাষ্ট্র আর অপেক্ষা করতে পারছে না, ইরানও আর অপেক্ষা করতে চায় না। তাহলে কেন অপেক্ষা? অপেক্ষা কেবল একটি ট্রিগার টানার জন্য। আর সেই ট্রিগার টানবেন কে? ট্রাম্প নাকি মুজতবা? এই থ্রিলারের শেষ অধ্যায় এখন লেখা হচ্ছে, আর সেই লেখায় কালি হলো রক্ত, কাগজ হলো মধ্যপ্রাচ্যের মানচিত্র। জ্বলছে হরমুজ, জ্বলছে তেহরান, জ্বলছে ওয়াশিংটন। কে নেভাবে এই আগুন? কেউ নয়, কারণ এই আগুন এখন ইতিহাসের চুলায় জ্বলছে।